নমস্কার। আমি ডাক্তার শ্যামল কুমার বিশ্বাস, উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক, বসিরহাট স্বাস্থ্য জেলা, রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথের নোডাল অফিসার। আজকে আমি যে উপস্থাপনাটা নিয়ে এসেছি, এটা খুবই সেন্সিটিভ বিষয়, প্রত্যেকটি মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি বিষয়। বিষয়টা হচ্ছে এটা যে বিয়ের পিঁড়িতে বসার আগে কি কথা আপনাকে জানতে হবে। আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনাকে কোন বিষয়গুলো জেনে তবে বিজ্ঞানসম্মতভাবে আপনার বিয়ের পিঁড়িতে বসা ঠিক। সায়েন্স কি বলছে, বিজ্ঞান কি বলছে, এটা নিয়ে আজকের আলোচনা। বিয়ের পিঁড়িতে বসার আগে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে। প্রথমেই বলি, প্রশ্নটা একটু অদ্ভুত শুনতে হলেও এটা বাস্তব। বিজ্ঞান কি বলে, একটা ছেলে একটা মেয়ের বিয়ের বয়সের পার্থক্য কত হওয়া উচিত? সায়েন্স কি বলছে, বিজ্ঞান কি বলছে, মেডিকেল সায়েন্স কি বলছে? প্রশ্নটা যতটা সোজা, উত্তরটা কিন্তু ততটাই একটু কঠিন। দু রকমের উত্তর হতে পারে। একটা হচ্ছে তার ফিজিক্যাল গ্রোথের উপর ডিপেন্ড করে, আর একটা উত্তর হয় তার মেন্টালিটির উপরে ডিপেন্ড করে। প্রথম উত্তরটা আগে বলি। আমরা প্রত্যেকে এটা জানি, একটা মেয়ে একটা ছেলের থেকে আগে ম্যাচুরিটি পায়। অর্থাৎ একটা 12 বছরের মেয়ের যা ম্যাচুরিটি, একটা 14 বছরের ছেলের একই ম্যাচুরিটি। অর্থাৎ মেয়েরা একটু আগে ম্যাচিউরড হয়। এবং এটাও বলে রাখি, মেয়েদের যে বয়স, সে বয়সের সেক্সুয়াল ডিজায়ার বা সেক্সুয়াল যে তার এগারনেস, একটা মেয়ের 20 থেকে 35 বছর, এই সময় হচ্ছে টপ থাকে, সব থেকে বেশি থাকে। ঠিক ছেলেদেরও সেক্সুয়াল একটা ডিজায়ারনেসের বয়স আছে, সেটা হচ্ছে 35 থেকে 50। তাহলে এই যে বয়সের পার্থক্য সেক্সুয়াল ডিজায়ারনেসের ক্ষেত্রে, এখানেই বলে দেওয়া যায় বয়সের একটা পার্থক্য থাকা জরুরি। তাহলে আবার ম্যাচুরিটির দিক থেকে দেখুন, একটা মেয়ে ম্যাচিউরড হচ্ছে 12 বছর বয়সে, আবার একই ম্যাচুরিটি পাচ্ছে একটা ছেলে 14 বছর বয়সে। তাহলে এই বয়সের পার্থক্যটা কত হওয়া উচিত? বিজ্ঞান সায়েন্স তারা বলেছে এই বয়সের পার্থক্যটা মিনিমাম 4 থেকে 5 বছর হওয়া উচিত। তা না হলে দেখা যাবে এই পার্থক্যটা যদি না থাকে, দুজন যদি সমবয়স্ক হয়, তাহলে একটা সময়ে গিয়ে বিপত্তি ঘটবে। সেটা হচ্ছে দেখা যাবে ছেলেটার ডিজায়ারনেস যে সময়ে তার টপ আছে, মেয়েটার ডিজায়ারনেস সেই সময়ে হয়তো তার যা ডিমান্ড, সেই ডিমান্ড ফুলফিল ছেলেটা করতে পারবে না। অর্থাৎ একটা একটা মেন্টালি একটা ডিস্টেন্স তৈরি হবে। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে এই 20 থেকে 35 মেয়েদের ক্ষেত্রে যে টপ সেক্সুয়াল পিরিয়ড, এবং ছেলেদের ক্ষেত্রে যে টপ সেক্সুয়াল পিরিয়ড হচ্ছে 35 থেকে 50, এই পিরিয়ডটা যেহেতু ডিফারেন্স আছে, অতএব বয়সেরও একটা পার্থক্য থাকা দরকার। তা নাহলে ভবিষ্যতে অসুবিধা হবে। আবার মনের দিক দিয়ে বলতে গেলে বলতে হয় যে বিয়েটা তো শুধু শারীরিক সম্পর্ক নয়, এটা তো মনেরও মিল। এবার সব সময় প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলে ইউনিক, প্রত্যেকে আলাদা। মনের মিল সব ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কে অঙ্কে হয় না। তবে এটা দেখতে হবে, যদি 10টা মত হয়, তার মধ্যে যেন 8টা মত সেম হয়, 7টা মত সেম হয়, তা না হলে কিন্তু বিপত্তি ঘটবে। দ্বিতীয়ত যেটা আমি বলবো সেটা হচ্ছে ফার্টাইল পিরিয়ড। বিয়ের পিরিয়ডে বসার আগে মেয়েদের ফার্টাইল পিরিয়ড নিয়ে একটা সম্যক ধারণা থাকতে হবে। ফার্টাইল পিরিয়ডটা কিরকম? মেয়েদের 28 দিনের সাইকেল, 28 দিনের সাইকেলের মধ্যে
অর্থাৎ 28 দিন অন্তর তার মাসিক হয়। 14 দিনে ওভুলেশন হয়। 1 থেকে 14 দিনকে আমরা বলি পলিফারেটিভ ফেজ, আবার 15 থেকে আমার 28 দিন অবধি আমরা বলি সিক্রেটরি ফেজ। তাহলে এই দুটো ফেজে ভাগ করা আছে। এই ফেজের মধ্যে ফার্টাইল পিরিয়ড কোনটুকু? শুধু ফার্টাইল পিরিয়ড জানতে গেলে দুটো বিষয় আপনাকে জানতে হবে। প্রত্যেকটা মেয়ের মাসিকের ডিউরেশন আলাদা আলাদা হয়। 28এই হয় না, কারুর 5 দিন আগে হয়, কারুর 5 দিন পরে হয়। ওই মেয়েটার যদি একটা অ্যাভারেজ হিসাব আপনি নেন যে তার সব থেকে কম দিনে মাসিক হয়েছে, সেই দিনটা কত, এবং এটাও জানতে হবে ওই মেয়েটার সব থেকে বেশি দিনে কবে মাসিক হয়েছে, এটাও জানতে হবে। এই দুটোর উত্তর যদি এরকম হয়, সব থেকে কম মাসিক হয়েছে তার 25 দিনে, সব থেকে হাইয়েস্ট মাসিক হয়েছে তার 32 দিনে, তাহলে লোয়েস্ট হচ্ছে 25, 25 বিয়োগ 18, তাহলে 25 বিয়োগ 18 করলে আমার থাকে 7 ডেজ। অর্থাৎ লোয়েস্ট তার যে মাসিকের ডেট লোয়েস্ট, সেই লোয়েস্ট থেকে আমি 18 বিয়োগ করব। আর লোয়েস্টের এলও নিয়েছি, ওর নিচে একটা জিরো বসিয়েছি, এলটাকে অন ধরেছি, তাহলে লোয়েস্ট থেকে কত বিয়োগ করবো? 18 দিন। তাহলে ওই মেয়েটার মাসিক হয়েছিল লোয়েস্ট 25 দিন, বিয়োগ 18 থাকে 7, এই একটা বললাম 7। আবার মেয়েটার হাইয়েস্ট হয়েছিল মাসিক ধরুন 35 দিন, তাহলে 35 থেকে আমি বিয়োগ করব 11, তার মানে 35 মাইনাস 11 করলে আমার থাকে 24 ডেজ। আমি হাইয়েস্টের এইচটাকে নেব, মাঝখানটাকে বাদ দিলে দুটো এইচের থেকে আসবে 11, তাহলে হাইয়েস্ট থেকে যে দিনটা বাদ যাবে সেটা 11, সেটা হয়ে দাঁড়ালো 24। তাহলে লোয়েস্ট থেকে 11 বিয়োগ করে এসেছিল 7, আর হাইয়েস্ট থেকে লোয়েস্ট থেকে 18 বিয়োগ করে এসেছিল 7, এবং হাইয়েস্ট থেকে 11 বিয়োগ করে এসছে 24। অর্থাৎ ওই মেয়েটার 7 থেকে 24 এটা হচ্ছে তার ফার্টাইল পিরিয়ড। এই 7 এর আগেটা তার সেফ পিরিয়ড, আবার 24 এর পরেটা তার সেফ পিরিয়ড। অতএব বিয়ের পিঁড়িতে বসার আগে এই একটা আইডিয়া রিগার্ডিং ফার্টাইল পিরিয়ড আপনাকে থাকতে হবে। লোয়েস্ট মাইনাস 18 থেকে শুরু এবং হাইয়েস্ট মাইনাস 11 সেই দিনটা হবে। এখানে এক্ষেত্রে হলো 7 আর 24, অর্থাৎ 7 থেকে 24তম দিন তার ফার্টাইল পিরিয়ড। এই সময় যদি মেলামেশা হয়, এই সময় যদি ইন্টারকোর্স হয়, তাহলে কিন্তু বাচ্চা আসবে। তৃতীয়ত যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে আমরা দু ধরনের পিল নিয়ে একটা কনসেপশন থাকা দরকার। একটা পিলকে আমরা বলছি লিভোনর্জেস্ট্রল, এটা 1.5 মিলিগ্রাম আছে, এটাকে আমরা বলি এমার্জেন্সি পিল। এটা আনপ্রোটেক্টেড, অর্থাৎ কোনো প্রোটেকশন না নিয়ে যদি মেলামেশা হয়, সেই মেলামেশার প্রোটেকশন না নিয়ে মেলামেশার 72 ঘন্টার মধ্যে খেতে হয়। নর্মালি 12 ঘন্টার মধ্যে খেলে ভালো কাজ হয়। তাহলে এই এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নিয়ে একটা আইডিয়া থাকতে হবে। এই পিলটা যদি আনপ্রোটেক্টেড ইন্টারকোর্সের পরে খাওয়া হয়, তাহলে ওই মেয়েটার কিন্তু তার একদিন পরে একটু ব্লিডিং হতে পারে। এটা হচ্ছে উইথড্রল ব্লিডিং, যেটা হরমোনের জন্য হয়। হরমোন লেভেল বডিতে বাড়ে, সেটা যখন বন্ধ হয়ে যাচ্ছে একটা বড়ি খাওয়ার পরে, এটা উইথড্রল ব্লিডিং হতে পারে, এটা মাসিকের ব্লিডিং নয়। তাহলে এটা হচ্ছে এমার্জেন্সি পিল। এটাও মনে রাখতে হবে, একটা এমার্জেন্সি পিল প্রোটেকশন দেয় আমার 3 দিন 72 ঘন্টা। তাহলে 3 দিনের মধ্যে যদি আবার দ্বিতীয়বার মেলামেশা হয়, অবশ্যই প্রোটেকশন দেবে, কিন্তু 3 দিনের পরে মেলামেশা হলে কিন্তু আর প্রোটেকশন দেবে না। আর বারবার কিন্তু এই এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলও খাওয়া যাবে না। এটাও আপনাকে বিয়ের আগে জানতে হবে। বিয়ের আগে আর একটা পিল নিয়ে জানতে হবে, সেটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এই ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মধ্যে নর্মালি আমরা হরমোনাল পিল আমরা বলি। এই হরমোনাল পিলের মধ্যে আমার দু ধরনের লিভোনর্জেস্ট্রল আছে 0.15 মিলিগ্রাম, এবং ইথিনাইল স্ট্যাডিওল আছে
0.03 মিলিগ্রাম, দু ধরনের হরমোন মিলেই ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এটা নিয়ে কেন বলছি? এটা নিয়ে বলছি, দেখবেন বিয়ের পরে বেশিরভাগই আমরা হানিমুনে যাই। হানিমুনে গিয়ে যদি আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স হয়, বা ধরুন সেক্ষেত্রে না হলে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল একটা সলিউশন। কিন্তু দেখা গেল হানিমুনে যাবে 24, সেই সময় মেয়েটার মাসিক হওয়ার ডেট আছে, তাহলে এই মাসিকটাকে পেছাতে হবে। তা নাহলে হানিমুনের যে টিকিট কাটা আছে সেটাই নষ্ট হয়ে যাবে। তাহলে এই মাসিকের ডেটটাকে যদি পেছাতে হয়, তাহলে কি করতে হবে? মাসিকের যে নর্মাল ডেট আছে, ধরুন সেটা 24, 24 তারিখ ডেট যদি থাকে, তাহলে ওই মেয়েটাকে এই এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেটা কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, মার্কেটে অনেক নামে পাওয়া যায়, ওব্রালেল, ট্রানকুইলাইজার, ফেমিলান, নভেলান, বিভিন্ন নামে পাওয়া যায়। এই পিল মাসিকে যে ডেট আছে তার মিনিমাম 3 দিন আগে শুরু করতে হবে। আমার যদি 24 তারিখে মাসিকের ডেট থাকে, তাহলে তাকে 21 তারিখ অবশ্যই শুরু করতে হবে। 21 তারিখ থেকে যদি শুরু করে এবং 24-এর পরে যতদিন পর্যন্ত তার মাসিক বন্ধ রাখতে চায় ততদিন পর্যন্ত খেতে হবে। এবং এই বড়িটা যেদিন বন্ধ করবে তার 1-2 দিনের মধ্যে মাসিক হবে। এটাকে বলে হানিমুন পিল। অর্থাৎ যদি ওই সময় মাসিকের ডেট থাকে, সেই ডেটের মিনিমাম তিন দিন আগে এই ওরাল কন্ট্রাসেপটিভ কম্বাইন্ড পিল শুরু করতে হবে মাসিকটা পেছানোর জন্য। এবার চলে আসবো বিয়ের আগে দুটো ভ্যাকসিন নিয়ে আপনাদের বলবো। এই দুটো ভ্যাকসিন দেওয়াটা খুব জরুরি। কি ভ্যাকসিন? 1 নম্বরে বলবো, যাকে বিয়ে করছেন তাকে রুবেলা ভ্যাকসিন দিতে হবে। আমরা বর্তমানে এমআর ভ্যাকসিন নামেও পাওয়া যায়। কেন দেব? রুবেলা ভ্যাকসিন না দিলে ওই মেয়েটার প্রেগনেন্সি এলে তার যদি রুবেলা হয়, তাহলে গর্ভস্থ শিশু কালা বোবা জন্মাতে পারে, ডাম্প হতে পারে, অ্যাবনর্মাল বা বেবি হতে পারে। অতএব বিয়ের আগে রুবেলা ভ্যাকসিনটা দেওয়া দরকার। আরেকটা ভ্যাকসিন বিয়ের আগে খুব দেওয়া দরকার, সেটা হচ্ছে চিকেন পক্স ভ্যাকসিন। সেটাও দেওয়া ভীষণ দরকার। কেন? কারণ চিকেন পক্স ভ্যাকসিন না দিলে গর্ভস্থ শিশুর আমার কনজেনিটাল ভ্যারিসেলা সিন্ড্রোম হতে পারে, আমার গর্ভস্থ শিশুর হেপাটাইটিস হতে পারে, গর্ভস্থ শিশুর আমার এনকেফালাইটিস হতে পারে, আমার গর্ভস্থ শিশুর নিউমোনাইটিস হতে পারে। সুতরাং চিকেন পক্সের ভ্যাকসিনও কিন্তু বিয়ের আগে দেয়া দরকার। আরেকটা বিষয় আমার বলার প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে বিয়ের আগে যে টেস্টটা না করলেই নয়, তার নাম থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া পরীক্ষা করতেই হবে। আমরা বলি HPLC। এটা কেন করতে হবে? কারণ থ্যালাসেমিয়া টেস্ট যদি আপনি না করেন, তাহলে যদি দেখা যায় যে ছেলে এবং মেয়ের একজন ক্যারিয়ার আর একজন ক্যারিয়ার নয়, সেক্ষেত্রে রিস্ক কম। কিন্তু ক্যারিয়ারের মধ্যে আবার মাইনর, যদি দেখা যায় মাইনর মেজর আছে, যদি দেখা যায় মেয়েটা এবং ছেলেটা দুজনেই মাইনর ক্যারিয়ার, হয়তো তার সিমটম নেই কিন্তু তার ভেতরে জিনগত ভাবে রয়েছে, তাহলে তার যে সন্তান হবে সেই সন্তানটার কিন্তু 25% চান্স থাকছে থ্যালাসেমিয়া হওয়ার। সুতরাং থ্যালাসেমিয়া আপনি জানেন মাসে মাসে রক্ত দিতে হয়, ব্লাড সেলগুলো ভেঙে যায়। ব্লাড সেলগুলো কিভাবে ভাঙে আমরা জানি, আরবিসি 120 দিন বাঁচে। কিন্তু থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যেহেতু আরবিসির প্রোডাকশন ডিফেক্টিভ হয়, তার জন্য এই আরবিসি গুলো 120 দিন বাঁচে না, কেউ 80 দিন বাঁচে বা তার কম দিন বাঁচে। ফলে ব্লাড সেল ভেঙে যায়, ফলে আমার ব্লাড কণিকা ভেঙে গেলে তার অ্যানিমিয়া হয়ে হবে। অ্যানিমিয়া হলে তাকে বারবার রক্ত দিতে হয়, থ্যালাসেমিয়া এই রক্তটা দিতে হয়। সুতরাং বিয়ের আগে অবশ্যই আপনি পুষ্টি বিচার না করে থ্যালাসেমিয়া টেস্টটি করুন। এই জরুরি কতগুলো কথা বললাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।